ঢাকার সড়কে এখনো গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। 2 বছরেও চালু হয়নি 52 কোটি টাকা খরচে জাপানের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। প্রকল্প নিয়ে ধারণা নেই খোদ পরিচালকের। আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। চট্টগ্রামে ওয়াসার ভুতুরে বিল, পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। অনিয়ম বন্ধে বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। গৃহকর্মী সেজে বাড়িতে ঢুকছে চোর, সুযোগ বুঝে স্বর্ণালংকার টাকা নিয়ে লাপাত্তা। রাজধানীতে চুরি যাওয়া 20 ভরি স্বর্ণসহ একজন গ্রেফতার। সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। এবং ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্ধারণ হবে মমতার ভাগ্য। নজিরবিহীন নিরাপত্তা, সুষ্ঠু ভোট নিয়ে সংশয় বিজেপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান। খোদ প্রকল্প পরিচালকের এই ন্যূনতম ধারণা নেই প্রকল্প সম্পর্কে। রাজধানীর যানজট নিরসনে এমনই এক প্রকল্প নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয়ন কর্তৃপক্ষ ডিটিসিএ। চড়া খরচের এই প্রকল্পের নাম রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। এরই মধ্যে 52 কোটি টাকা ব্যয়ে 4টি পয়েন্টে অবকাঠামো বসানো হলেও একবারের জন্য চালু করা সম্ভব হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। সিগন্যাল লাইটগুলো আপাতত চলতেছে না, যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে পঙ্গু হয়ে গেছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 ইন্টারসেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল, কিভাবে নিয়ন্ত্রণ হয় এই অত্যাধুনিক সিগন্যাল সিস্টেম। আমি নিতে ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। আমাদের না আছে লেন, না আছে অল মোটরাইজ, সাথে নন মোটরাইজও আছে। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি, সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। এই পদ্ধতি কার্যকরের পূর্ব শর্তগুলো ঢাকায় বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প। তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট বুদ্ধিদীপ্ত সিগন্যালের পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। সবাই মিলেই প্রকল্পটা করছে ডিটিসি এর সঙ্গে আর কি। এখন আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 1.5 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। 2012 সাল থেকে যানজট নিরসনে 3টি প্রকল্প নেওয়া হলেও একটিরও সুফল মেলেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক হয়রানি ও অনিয়ম রোধে ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম ওয়াসার পানির বিলিং পদ্ধতি। এই ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি সংযোজিত হলে পানির ভুতুরে বিলের খড়গ থেকে মুক্ত হবে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা। পাশাপাশি বন্ধ হবে সিস্টেম লস তথা বাইপাস লাইনের মাধ্যমে পানি চুরিও, এমন দাবি কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে নগরীর 4টি আবাসিক এলাকায় স্থাপন করা হবে 10,000 AMR মিটার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ফ্ল্যাটের কোনো বাসিন্দা না থাকার পরও প্রতি মাসে ওয়াসার 15 থেকে 20,000 টাকা ভুতুরে বিল গুনতে হচ্ছে নাজিমুদ্দিনকে, যা 1 বছরে ঠেকেছে 2.5 লাখে। বারবার অভিযোগ করেও শুরু হয়নি হয়রানির। শুধুমাত্র নাজিমুদ্দিন নন, চট্টগ্রাম ওয়াসার বিল নিয়ে এমন অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। আমরা ওখানে ওয়াসার মধ্যে অ্যাপ্লাই করছি, ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই, ওইটা নিয়ে কোনো সংশোধন করে নাই। ওই টাকাগুলো জমা আছে, এখন আমরা কি করবো ওই টাকাগুলো? কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। কোনো পানি সাপ্লাই নেই। দেখতে দেখতে
60,000 টাকার বিল আসলো। 2016 সালে ওয়াসার গড় বিল প্রথা শুরু হওয়ার পর বছরে সংস্থাটির বিল ছিল 43 কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে 105 কোটি টাকায়, যার পুরোটাই যায় গ্রাহকের পকেট থেকে। আমি মনে করি এই বাড়তি বকেয়াটা হয়েছে শুধুমাত্র গড় বিলের কারণে, এবং গড় বিল বুতুরে বিল সব একই সূত্রে গাঁথা। যুগের পর যুগ চলে আসা এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে অটোমেটেড মিটার রিডিং স্থাপনে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যে ডিজিটালাইজ মিটার যেটা দিচ্ছি তার ফলে হবে কি, মিটারের মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরা মিটারের থেকে সরাসরি রিডিংটা আমরা আমাদের এখানে কম্পিউটার সেকশনে পাবো। তাইলে আমাদের এই যেটা আমরা বলি হিউম্যান এরার বা চুরি বা এটসেট্রা যত কিছুই বলি, গ্রাহক থেকে যে কমপ্লেনগুলো আসে, আমাদের থেকে যে কমপ্লেনগুলো গ্রাহকের কাছে যায়, এগুলো মিনিমাইজ হয়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক প্রায় 73,000, আর বিশাল সংখ্যক গ্রাহকের রিডিং দেখে বিল করে মাত্র 43 জন মিটার ইন্সপেক্টর। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডিজিটালাইজেশনের মাধ্যমে ওয়াসার মতো সংস্থার অনিয়ম দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেবলমাত্র তখনই গ্রাহক হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে বেড়েছে চিকিৎসার জন্য ভারতগামী রোগীর সংখ্যা। যাতায়াতে সময় কম লাগায় এই পথকেই বেছে নিচ্ছেন অনেকে। বাসাবাড়িতে গৃহকর্মীর আড়ালে ওত পেতে আছে চোর, যাদের টার্গেট স্বর্ণালংকার ও নগদ টাকা। সুযোগ পেলেই মূল্যবান সম্পদ নিয়ে সটকে পড়ছেন কেউ কেউ। সম্প্রতি রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট থেকে 20 ভরি স্বর্ণালংকার চুরি করে আত্মগোপনে চলে যায় এক গৃহকর্মী। 1 মাস খোঁজাখুঁজির পর চোরাই স্বর্ণসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। 20 ভরি স্বর্ণালংকার শরীরের মধ্যে লুকিয়ে পালিয়ে যাচ্ছে গৃহকর্মী। রাজধানীর বেইলি রোডের একটি বাসা থেকে আগস্টের 20 তারিখে এভাবেই পালিয়ে যেতে দেখা যায় তাকে। দীর্ঘ সময় কাজের লোককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির মালিক। আলমারির দরজা খোলা দেখে সন্দেহ হয় তার। খোঁজ নিয়ে দেখা যায় 20 ভরি স্বর্ণালংকার উধাও। স্বর্ণগুলো ভাগ ভাগ করা ছিল বক্সের ভিতরে, কিন্তু সে করছে কি আপনার ওই বক্স নিলে অনেক জায়গা পড়ে যেতে পারে, ও করছে কি চালাকি করে ওই বক্সগুলো রেখে সে আপনার ওই গোল্ডগুলো একটা কাপড়ে পেঁচিয়ে তারপরে সে বের হয়ে গেছে। 1 মাসের চেষ্টায় রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয় গৃহকর্মী শম্পাকে। অক্ষত অবস্থায় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া সব অলংকার। পুলিশ বলছে চুরির পর গাজীপুর, কিশোরগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল সে। খরচ চালাতে কিছু অলংকার বন্ধ করে রেখেছিল, কিন্তু কোনো গয়নাই বিক্রি করেনি। এরা অভাবী মানুষ, লোভে পড়েই মূলত আসলে এই চুরিটা করেছে। সে যে মালিকের কাছে যে আবার স্বর্ণ ফেরত দেবে সেই সাহস তার হয়তো ছিল না। আর সে যদি খুব বেশি পেশাদারি হবে, তাহলে 1 মাসের ভিতরে স্বর্ণ সে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলতো বা বিক্রি করে ফেলতো। চুরি ঠেকাতে গৃহকর্মী নিয়োগে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। যখন কাজের লোক বাসায় নিয়োগ দেই, তার বিস্তারিত তথ্য আমরা রাখি না। আমাদের কিন্তু নাগরিকদের, মহানগরে যারা বসবাস করে নাগরিকদের ডাটাবেজ রাখার জন্য সেখানে কাজের লোকও অন্তর্ভুক্ত করা আছে। এই ডাটাবেজগুলো থাকলে আমাদের জন্য সুবিধা হয়। এই ডাটাবেসটা রাখা হয় না বা সেখানে তথ্য দেওয়া হয় না। এই তথ্যগুলো সংরক্ষণ রাখা, একই সাথে অপরিচিত কাউকে কাজের লোক হিসেবে নিয়োগ না দেওয়া। রাজধানীতে বাসাবাড়িতে চুরির সঙ্গে গৃহকর্মীদের জড়িত থাকার আরও কয়েকটি ঘটনাও এর আগে উঠে আসে। নিরাপত্তার বিষয়টি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য করা হয়েছে আজ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ মিম। গত বছরের 11ই অক্টোবর এই এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নিয়ে পুলিশ যে নির্যাতন করেছেন এবং নির্যাতনের পরে হত্যা করা হয়েছে, তার যে চার্জশিট দাখিল করেছে পিবিআই, তার আজকে গ্রহণের তারিখ। অতিরিক্ত মুখ্য মহানগর আব্দুল মোমিনের আদালতে এই চার্জশিটটি গ্রহণ করার জন্য আজকে দিন ধার্য রয়েছে। বলে রাখার প্রয়োজন যে 11 তারিখের এই হত্যাকাণ্ডের পর 12ই অক্টোবর রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি থানায় একটি মামলা করে। মামলার পরপরই সেই ফাঁড়ির যে কজন ছিল তাদেরকে বরখাস্ত করা হয় এবং বরখাস্তর পরেই
সেই ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া, সেকেন্ড ইন কমান্ড SI হাসান উদ্দিন, ASI আশিক এলাহি, টিটু চন্দন দাস, হারুনুর রশিদকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করে 4 জনকে রাখা হয়েছিল স্থানীয় যে পুলিশ লাইন সেখানে, এবং আকবর পালিয়ে গিয়েছিল এবং পুলিশ পরে তাকে আটক করে কানাইঘাটের সীমান্ত থেকে ওপার থেকে খাসিয়ারা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং পুলিশ 9 নভেম্বর আকবরকে আটক করা হয়। এবং এই হত্যাকাণ্ডের পরে হত্যাকাণ্ডের মামলা তদন্তের জন্য PBIর কাছে ন্যস্ত করা হয়। PBI 6 মাস পরে 5ই মে এই 6 জনকে অভিযুক্ত করে মামলা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেন, এবং এই 6 জনের মধ্যে 5 জন হচ্ছে গিয়ে পুলিশ সদস্য এবং আরেকজন আবদুল্লাহ আল নোমান, তিনি কোম্পানিগঞ্জ এলাকার একজন বাসিন্দা। তার বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের পর বিভিন্ন ডিজিটাল বা বিভিন্ন CCTV ক্যামেরার ফুটেজ গোপন করা বা সরিয়ে নেওয়ার জন্য যে SI হাসান উদ্দিনকে মামলা অভিযুক্ত করা হয়েছে এবং তাকে সহযোগিতা করেছে, এবং তাকে সহযোগিতা করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই 6 জনকে চার্জশিট দাখিল করা হয়েছে এবং 900 পৃষ্ঠার চার্জশিটের মধ্যে বলা হয়েছে, এবং 2বার যেই ময়নাতদন্ত করা হয়েছে, একবার তাৎক্ষণিক মৃত্যুর পর এবং পরবর্তীতে আরেকবার তোলা হয়েছে। 9বারই তার শরীরে 111টি ক্ষতচিহ্ন রয়েছে এবং 97টি বিভিন্ন রুলার দিয়ে মারার ক্ষত রয়েছে এবং 18টি বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সব কিছু মিলে আজকে এই চার্জশিট গ্রহণ করার তারিখ এবং এই আদালতে চার্জশিট গ্রহণ করা হলে পরবর্তী বিচার কার্য শুরু হবে। এই ছিল সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে যে গত বছরের 11ই অক্টোবর রায়হানকে হত্যা করা হয়েছে পুলিশ নির্যাতনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে। তার যে চার্জশিট গ্রহণের যে তারিখ, তার সর্বশেষ খবর। সিলেট থেকে মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। করোনাকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে বেড়েছে ভারতগামী রোগীর সংখ্যা। যাত্রী এবং বন্দর সংশ্লিষ্টরা বলছেন, সহজে যাতায়াতের সুবিধা থাকার কারণে মূলত মেডিকেল যাত্রীদের চাপ বেড়েছে। জুয়েল রহমানের ক্যামেরা ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের পাশে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর। এই বন্দর থেকে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর মাত্র পৌনে 1 ঘন্টার মধ্যে যাওয়া যায় ত্রিপুরা বিমানবন্দরে। সেখান থেকে আকাশপথে ভারতের মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু সহ বিভিন্ন রাজ্যে সহজে যাওয়া যায়, যে কারণে চিকিৎসার জন্য যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের রোগী ও তাদের স্বজনরা এই পথকে বেছে নিচ্ছেন। এই দিকটা গেলে আমরা খুবই কাছাকাছি ট্রিটমেন্টটা পাই, সেজন্য এই দিকটা যাওয়া। এটা ইউজ করার কারণ হচ্ছে চিটাং থেকে ট্রেনে ইজিলি আসা যায়, আর্লি মর্নিং আসা যায়, ইজিলি ক্রস করা যায়, ঝামেলাটা কম এই বর্ডারে। খুব সহজেই হ্যাজার্ড ছাড়াই পার হওয়া যায়। এই দিক দিয়ে গেলে আমাদের ইজি। হ্যাঁ, বিমানবন্দর আছে, আগরতলা বিমান থেকে আমরা এয়ারে চলে যাব। আখাউড়া স্থলবন্দরের সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের রোগীরা কম খরচে দেশের যে কোনো প্রান্ত থেকে এই স্থলবন্দরে আসতে পারেন। পাশাপাশি ত্রিপুরা রাজ্য থেকে ভারতের যে কোনো স্থানে কম খরচে বিমানে যাতায়াতের সুবিধা রয়েছে। এদিক দিয়ে মেডিকেল যাত্রীরা যাতায়াতের সুবিধার কারণে এদিক দিয়ে আসা যাওয়া করে, আর ঢাকা থেকে খুব সহজে ট্রেনে বা বাসে চলে আসতে পারে আখাউড়া। অন্যান্য পোর্ট দিয়ে আসতে যে সময় কালক্ষেপণ হয়, তার চেয়ে এখান দিয়ে অনেক অংশে তাদের সময় কম খরচ হয় এবং আর্থিক অনেকটা সুবিধা হয়ে থাকে। আখাউড়া স্থলবন্দরে মেডিকেল যাত্রী বেড়ে যাওয়ায় সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা সহ স্থলবন্দরে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি টিন শেড নির্মাণ করে দিয়েছি এবং কিছু বসার চেয়ার এবং ফ্যানের ব্যবস্থা করা আছে। এখানে সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনারেটর ব্যবস্থা করা হয়েছে এবং সামান্য কিছু শুকনা খাবারের বিক্রির ব্যবস্থা এখানে আছে। দুদেশে ট্যুরিস্ট ভিসা চালু না হলেও প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে গড়ে 200 মেডিকেল যাত্রী আসা যাওয়া করে থাকেন। দেখছেন সময় সংবাদ। রংপুর নগরীর চক ইসবপুর ডিগ্রি কলেজের মাঠ দখল করে ইটের ব্যবসার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রিন্সিপাল দম্পতির বিরুদ্ধে। কলেজে যাতায়াত ও খেলাধুলা করতে সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা, তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
করোনাকালে বন্ধের পর কলেজ খুললেও শিক্ষক শিক্ষার্থীরা এসে পুরো মাঠ জুড়ে এভাবেই স্তূপে স্তূপে ইট সাজিয়ে রাখতে দেখেন। এতে তাদের যাতায়াত ও খেলাধুলায় সমস্যা হচ্ছে বলে জানান কলেজের সভাপতি ডক্টর জয়নুল আবেদিনের ব্যক্তি মালিকানাধীন ভাটা থেকে ইট চুরি ঠেকাতে তিনি কলেজের মাঠেই ইট রেখে বিক্রি করছেন বলে জানান তারা। বর্তমান রাস্তাটা বন্ধর কারণে আমরা এদিক দিয়ে আমরা যাতায়াত করি। ইটগুলো রাখার জন্য এখানে একটু জায়গা একটু হয়েছে। পরিবেশটা সুরক্ষা রাখতে হবে। সুরক্ষা রাখার জন্য প্রথমত আমাদের ইট সারাইতে হবে। তখন ছুটি বেলা তো খেলাধুলা করে বেড়াই, বেশি জায়গা তো নাই এখানে। কলেজের সম্মানিত সভাপতি স্যারের ভাটা ছিল, ওখানে চুরি হয় আর কি, এই জন্য এখানে কিছুদিনের জন্য রাখছে। কলেজের অধ্যক্ষ মাহবুবা বেগম সভাপতি ডক্টর জয়নুল আবেদিনের স্ত্রী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাদের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। উন্নয়নের বদলে প্রতিষ্ঠানটির মাঠে ইট রাখার সংবাদ করতে যাওয়ায় সাংবাদিকদের সমালোচনা করেন তারা। আরে এই তো আমি 2 মাসের দামে রাখতেছি, আমি যে এই প্রতিষ্ঠান দিয়ে এতগুলো করলাম সেগুলোর কোনো দাম নাই। এটা ঠিক না, এটা অবশ্যই দৃষ্টিকোণ, আমি নিজে প্রিন্সিপাল স্বীকার করতেছি। এবং উনি তো গভর্নমেন্ট অনুমোদন সাপেক্ষে রাখছে, অন্য কোনো প্রাঙ্গণ ওনার আছে যে প্রাঙ্গণ উনি রাখবেন? এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। উন্নয়নের জন্য না হয় তাহলে তো অন্য কোনো ব্যক্তি মালিকানাধীন বা কারোর ইট রেখে প্রতিষ্ঠানের মাঠ বা একটা জায়গা দখল রাখার কোনো সুযোগ নাই। শিক্ষা অফিসারের মাধ্যমে আমি দ্রুত এটার ব্যবস্থা নেব। চক ইসুফপুর ডিগ্রি কলেজটিতে পড়াশোনা করে 700-র বেশি শিক্ষার্থী। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই আসনে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রুবিওয়াল। ভবানীপুরের উপনির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুব্রত। মিম, আপনাকে ধন্যবাদ। মিম, আপনি জানেন যে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কলকাতার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচন ছাড়াও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং একই সঙ্গে জঙ্গিপুরেও কিন্তু ভোট চলছে। সকাল 7টা থেকে ভোট হয়ে এখনো পর্যন্ত 3 ঘন্টা ভোট চলেছে। নির্বাচন কমিশনের যে তথ্য তাতে কিন্তু প্রথম 2 ঘন্টায় 9টা পর্যন্ত ভোট হয়েছে। সবচেয়ে কম এই ভবানীপুর আসনে। আমি আগেও বলেছি যে ভবানীপুর আসনে গড় ভোটের যে হার সেটি অত্যন্ত কম এবং এখনো যে দেখা গেছে যে প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 7.25%। সবচেয়ে 3টি আসনে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে জঙ্গিপুরে এবং জঙ্গিপুরে প্রায় 18% ভোট পড়েছে। শমশেরগঞ্জে পড়েছে 17%। আমরা দেখেছি যে দেখুন সকালবেলা সাধারণত ভোটের লাইন আমরা দেখতে পারি, কিন্তু এক্ষেত্রে ভোটের লাইন কিন্তু খুব বেশি নেই, খুব হাতে গোনা 10-12 জন রয়েছে। তবে দেখা যাচ্ছে যে ভোটার থেকে নিরাপত্তা রক্ষী নিরাপত্তা বাহিনীর সংখ্যায় বেশি। আপনি জানেন যে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে রাজ্য পুলিশের বাহিনীও রয়েছে এবং প্রত্যেকটি আপনি জানেন যে কোভিড বিধি মেনে ভোট হচ্ছে এবং যে কারণে নির্বাচন কমিশন কিন্তু বাড়তি সবাইকে হ্যান্ড গ্লাভস পরা দেওয়া হয়েছে এবং নিরাপদ দূরত্ব বিধি মেনেই কিন্তু এখানে ভোট সবাই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত মোটের ওপর 3টি আসনেই 3টি কেন্দ্রের অর্থাৎ জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং ভবানীপুর উপনির্বাচন এখনো পর্যন্ত কিন্তু কোনো সহিংসতার খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। যদিও বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা ট্রুবিওয়াল সকাল থেকেই অভিযোগ করছেন বিশেষ করে ভবানীপুরের বেশ কিছু বুথে কিন্তু ইভিএম মেশিনের গন্ডগোল এবং 144 ধারা জারি করা সত্ত্বেও কিন্তু দেখা গিয়েছে যে কোথাও কিন্তু অতিরিক্ত সাধারণ অতিরিক্ত জমায়েত তৃণমূল সমর্থকরা জমায়েত হয়েছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা ট্রুবিওয়াল। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত মিম মোটের উপর ভোট এগিয়ে চলছে শান্তিপূর্ণভাবে। এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের 3টি আসনের একটি উপনির্বাচন এবং 2টো নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ। মিম, সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার সড়কে এখনো গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। 2 বছরেও চালু হয়নি 52 কোটি টাকা খরচে জাপানের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প নিয়ে ধারণা নেই খোদ পরিচালকের। ওয়াসা আমাদেরকে কোনো ডিসাইড করে নাই। কোনো পানি সাপ্লাই নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। চট্টগ্রামের ওয়াসার ভুতুরে বিল, পানি ব্যবহার না করেও গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। অনিয়ম বন্ধে বসানো হয়েছে 10,000 ডিজিটাল মিটার। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।